কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ CS2 সফটওয়্যারটি রান করার পরে আমরা কিন্তু ফাইল মেনুতে চলে যাব এবং ফাইল মেনুতে চলে গিয়ে এখানে নিউতে ক্লিক করব একটি নতুন ডকুমেন্টস তৈরির জন্য। এখানে আমরা যে উইন্ডোটি দেখতে পাচ্ছি এই উইন্ডো থেকে আমরা যে ফাইলটি নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ যে ক্যানভাসে আমাদের ড্রয়িংয়ের, প্রিন্টিংয়ের এবং লেখার কাজ অথবা ইমেজ এডিটিংয়ের সমস্ত কাজগুলো আমরা করব, সেই ক্যানভাসটি কিন্তু এখান থেকে নির্দিষ্ট করে দিতে হবে। তো প্রথম আমরা যেটি দেখতে পাচ্ছি নেম বক্স, এই নেম বক্স থেকে কিন্তু আমরা যে ডিজাইনটি করতে যাচ্ছি সেই ডিজাইনের নাম এখান থেকে আমরা মেনশন করে দেব। অর্থাৎ আমরা যদি প্রথমেই এখান থেকে কোনো নাম মেনশন করে দিই তাহলে ডিজাইনটি চূড়ান্ত হয়ে গেলে কিন্তু নতুন করে নাম দিয়ে সেটিকে সেভ দিতে হবে না। সুতরাং এখান থেকে আমরা যদি এখনই নাম দিয়ে নিই তাহলে পরবর্তীতে নতুন করে নাম দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এখানে সিআইপি এই নাম দিয়ে ডিজাইনটি করতে চাচ্ছি, সুতরাং সিআইপি কিবোর্ড থেকে লিখে দিলাম। এবার আমরা এখানে প্রিসেট যে ড্রপডাউন লিস্ট রয়েছে, প্রিসেটে ড্রপডাউন লিস্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে বাই ডিফল্ট কিছু সাইজ রয়েছে, অর্থাৎ যে সাইজ নিয়ে আমরা ডিজাইনটি করতে চাচ্ছি সেই সাইজ কিন্তু আমরা এখান থেকে মেনশন করে দেব। স্লাইডার ধরে ধরে আমরা উপরে নিচে গিয়ে কিন্তু আমরা বাই ডিফল্ট সাইজগুলো দেখতে পাবো। এখানে সাধারণত ডিজাইনের যে সকল সম্ভাব্য সাইজগুলো হয় সেই সম্ভাব্য সাইজগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, বাট আমরা যদি এই সাইজগুলো না চাই, অর্থাৎ আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা নিজের মতো সাইজ ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কাস্টম আমরা সিলেক্ট করে দিয়ে আমরা ওয়াইড এবং হাইট এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো ওয়াইড এবং হাইট নির্ধারণ করার আগে আমরা এর ডান পাশে দুটো ড্রপডাউন লিস্ট পাচ্ছি, এই লিস্ট থেকে কিন্তু আমরা আমাদের ডিজাইনটি কোন পরিমাপে হবে সেই ইউনিট কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমরা যেই ডিজাইনটি করতে যাচ্ছি সেটি পিক্সেল করব না ইঞ্চিতে করব, এই ইউনিট আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো সাধারণত আমরা ডিজাইনগুলো ইঞ্চিতে করে থাকি, সুতরাং এই ড্রপডাউন লিস্ট থেকে ইঞ্চি সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু ওয়াইড এখানে 10 দেখতে পাচ্ছি এবং হাইট 8 দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের নির্ধারিত, অর্থাৎ আমরা যে ডিজাইনটি করতে যাচ্ছি সেটি নির্দিষ্ট হাইট এবং ওয়াইড এখান থেকে আমরা করে দেব। তো আমরা ইঞ্চিতে করে ওয়াইড 11 এবং হাইট 9 রেখেছি। এরপরে হাইট এবং ওয়াইটের নিচে আমরা যেটি দেখতে পাচ্ছি রেজুলেশন। ফটোশপে গ্রাফিক্স ডিজাইনারদেরকে কিন্তু এই রেজুলেশন সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ধারণা থাকতে হবে, কারণ রেজুলেশন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে সমস্ত ডিজাইনটি কিন্তু গুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং রেজুলেশন সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা নিয়ে নেব। রেজুলেশন এখানে বাই ডিফল্ট 72 আমরা এই জন্য দেখতে পাচ্ছি যে কম্পিউটারের মনিটর সাধারণত 72 এর বেশি ডিপিআই সাপোর্ট করে না। অর্থাৎ আমরা যেই ডিজাইনটি করতে যাচ্ছি সেটি শুধুমাত্র ডেস্কটপ প্রেজেন্টেশনের জন্য করতে যাচ্ছি নাকি সেটি প্রিন্টিং প্রেজেন্টেশনের জন্য করতে যাচ্ছি। অর্থাৎ যদি শুধুমাত্র কম্পিউটারের প্রেজেন্টেশনের জন্য করতে চাই তাহলে রেজুলেশন কিন্তু আমরা কোনোভাবেই 72 এর বেশি আমরা দিতে পারবো না, কারণ কম্পিউটারের মনিটর সাধারণত 72 ডিপিআই বা 72 ডটস পার ইঞ্চি সাপোর্ট করে, এর বেশি ডিপিআই কিন্তু সে সাপোর্ট করে না। তো কম্পিউটারের প্রেজেন্টেশনের জন্য অর্থাৎ ডেস্কটপ প্রেজেন্টেশনের জন্য আমরা ডিজাইনটি যদি করে থাকি তাহলে 72 রাখবো এবং ওয়াইড এবং হাইট আমরা যা দিছি এরকম একটি রাখবো। বাট এখানে যদি আমরা 72 এর বেশি ডিপিআই দিই তাহলে কিন্তু আমরা যেই সাইজগুলো এখানে নির্দিষ্ট করে দিয়েছি সেটি কিন্তু পাবো না, অর্থাৎ সেটি কিন্তু গুড়িয়ে যাবে। সুতরাং কম্পিউটারের প্রেজেন্টেশনের জন্য বা ডেস্কটপ প্রেজেন্টেশনের জন্য আমরা সর্বোচ্চ রেজুলেশন 72 রাখবো, তাহলেই কিন্তু আমাদের সাইজের ক্ষেত্রে কিন্তু হেরফের হবে না। বাট আমরা যদি আমাদের প্রিন্টিং প্রেজেন্টেশনের জন্য ডিজাইনটি তৈরি করে থাকি তাহলে কিন্তু রেজুলেশন এখান থেকে 120 থেকে শুরু করে 300 এর মধ্যে আমরা এখান থেকে করে দেব। তো এখান থেকে রেজুলেশন আমরা এভাবে নির্দিষ্ট করে দেব এবং কালার মোড আমরা সিমাইক এখানে দেখতে পাচ্ছি। তো কালার মোডের এই ড্রপডাউন লিস্ট আমরা ক্লিক করে বিভিন্ন কালার মোড পাবো। তো আমরা যেই ডিজাইনটি তৈরি করতে যাচ্ছি সেই ডিজাইনটি যদি প্রিন্টিংয়ের জন্য আমরা করি তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে সিমাইট মোড সিলেক্ট করে দিতে হবে, এবং যদি আমরা
সেটি কম্পিউটারের প্রেজেন্টেশনের জন্য বা ডেস্কটপ প্রেজেন্টেশনের জন্য তৈরি করে থাকি, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে RGB কালার সিলেক্ট করে দিতে হবে। এবং এই কালার মুড অধ্যায়ে আমরা এই কালার এবং কালারের ব্যবহার এবং কালার তৈরি ডিটেলস বর্ণনা করার চেষ্টা করেছি। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসের ড্রপডাউন লিস্টে আমরা ক্লিক করলে 3 ধরনের ব্যাকগ্রাউন্ড পাবো, অর্থাৎ হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট। হোয়াইট আমরা যদি নির্দিষ্ট করে ওকে দেই তাহলে আমাদের যে ক্যানভাসটি আমরা পাবো সেই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সাদা থাকবে। বাট ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিয়ে যদি আমরা ওকেতে দেই তাহলে কিন্তু আমরা আমাদের টুল বক্সে যে ব্যাকগ্রাউন্ড কালার যেটি থাকবে, যেটি সিলেক্ট থাকবে পূর্বে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্লু কালারটি দেখতে পাচ্ছি। এই অবস্থা আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ব্লু হবে। শেষের যেটি দেখতে পাচ্ছি এটি হলো ট্রান্সপারেন্ট, অর্থাৎ আমরা যে ডিজাইনটির ক্যানভাস তৈরি করতে যাচ্ছি সেই ডিজাইনটিতে যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার না চাই, অর্থাৎ আমাদের ডিজাইনের ক্ষেত্রে এরকম অনেক সময় প্রয়োজন হবে যে আমরা একটি শেপের মাধ্যমে ব্রাশ বা অন্য কিছু তৈরি করতে যাব, অর্থাৎ বারবার আমাদের ডিজাইনের ক্ষেত্রে এরকম প্রয়োজন হবে যে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার না নিয়ে শুধুমাত্র একটি ডকুমেন্ট তৈরি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিব। তো এরপর যে আমরা ওকেতে দিচ্ছি, ওকেতে দিয়ে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করছি। তো হোয়াইট সিলেক্ট করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে যে ক্যানভাসটি পাচ্ছি এই ক্যানভাস থেকে এখন আমরা আমাদের নির্দিষ্ট কাজগুলো এখানে আমরা করে নেব, অর্থাৎ এই ক্যানভাসের মধ্যে আমরা এখন ড্রয়িংয়ের কাজ, পেইন্টিংয়ের কাজ, ইমেজ এডিটিংয়ের কাজ বা কোনো কিছু লেখার কাজ, যা কিছু প্রয়োজন হয় আমরা এই ক্যানভাসের মধ্যে কিন্তু করব। তো তার আগে এই ক্যানভাসের সর্ব উপরে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হলো মেনু বার, অর্থাৎ ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, লেয়ার মেনু, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এই সকল মেনুর অন্তর্ভুক্ত বিভিন্ন সাব মেনুগুলো কিন্তু রয়েছে। এবং এই সকল সাব মেনুর কমান্ডগুলো ব্যবহার করে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে করে কিন্তু আমরা আমাদের কাজগুলো করব, ডিজাইনের কাজগুলো সম্পন্ন করব। বাট এই মেনুগুলোর অন্তর্ভুক্ত যে সকল সাব মেনুগুলো বা মেনুগুলোর যে সকল কমান্ড, সেটি দক্ষতা বৃদ্ধির জন্য অল্টারনেটিভ ওয়ে কিবোর্ড কমান্ডগুলো রয়েছে। কিবোর্ড অধ্যায়ে আমরা কিবোর্ড শর্টকাট ডিটেলস আলোচনা করেছি, যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে, অর্থাৎ কিবোর্ডগুলোর প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু গ্রাফিক্স ডিজাইনে বা কম্পিউটারে যে কোনো কাজ খুব দ্রুত বা স্কিল হ্যান্ড হওয়া সম্ভব, দক্ষ হওয়া সম্ভব। এরপরে আমরা আমাদের ক্যানভাসের বাম পাশে দণ্ডায়মান অবস্থায় পোর্ট্রেইট আকারে যে একটি লাম্বালাম্বিভাবে বক্স দেখতে পাচ্ছি, এটি হলো টুল বক্স। এবং এই টুল বক্সের অধীনে যে সকল টুলগুলো রয়েছে এই টুলগুলো নিয়ে কিন্তু আমরা এখন কাজ করব। তো প্রত্যেকটি টুলের উপরে যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব তখন কিন্তু টুলের নামটি কি সে অলরেডি বলে দিচ্ছে। এবং এই টুলগুলোর মধ্যে যখন মাউস পয়েন্টার রেখে আমরা এভাবে ড্র্যাগ করব সেই ক্ষেত্রে কিন্তু এই টুলের অধীনেও কিছু টুল রয়েছে, সেই নামগুলো আমরা কিন্তু পাবো। এভাবে প্রত্যেকটি টুলের সাথে যখন নাকি আমরা প্রতিটি টুলের উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব সে কিন্তু তার নাম কি সে বলে দিচ্ছে, এবং এর অধীনে যে সকল টুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ড্র্যাগ করার মাধ্যমে পেতে পারি। তো টুলগুলো এভাবে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে মেনু বারের একটু নিচে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এটি হলো এই টুল বক্সের মধ্যে যে সকল টুলগুলো রয়েছে প্রত্যেকটি টুলের সাথে রিলেটেড অপশন। অর্থাৎ যেমন আমরা মনে করছি যে আমরা টুল বক্সটি, অর্থাৎ আমাদের টুল বক্স থেকে টুলটি, এই টেক্সট টুলটি আমরা যদি এখান থেকে টাইপ টুলটি যদি আমরা সিলেক্ট করি ক্লিকের মাধ্যমে, তাহলে টাইপ টুলের সাথে রিলেটেড সমস্ত অপশনগুলো আমরা কিন্তু এখানে পাবো। অর্থাৎ টাইপ টুলের সাথে রিলেটেড সমস্ত অপশন, যে এই টাইপ টুলের সাথে কাজ করার জন্য সমস্ত অপশনগুলো আমরা উপরে অলরেডি যোগ হয়ে গিয়েছে এই টাইপ টুলে ক্লিক করার মাধ্যমে। তো এখানে আমরা প্রথমটি ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমরা কোন ফন্টের ক্যাটাগরি, অর্থাৎ এখানে বিভিন্ন ফন্টের ক্যাটাগরি রয়েছে, নাম রয়েছে, এখান থেকে যে কোনো ফন্টের নাম আমরা সিলেক্ট করে দিতে পারি। বাট ফটোশপ CS2-তে একটি নতুন চমৎকার ফিচার সংযোজিত হয়েছে, যেটি হলো এই টুল বক্সের টাইপ টুলের যে অপশন, অর্থাৎ ফন্টের যে ক্যাটাগরি, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখব যে ফন্টের নাম তো রয়েছেই, বাট ডান পাশে সেই ফন্টের স্টাইল কি সেটি কিন্তু রয়েছে। এটি ফটোশপ CS2-তে নতুন সংযোজিত হয়েছে আমাদের কাজ করার ক্ষেত্রে, এটি আমরা পরবর্তীতে
প্রজেক্টের মাধ্যমে দেখে নেব। তো এখানে আমরা যেহেতু টুল বক্সটি ক্লিক করেছি, সুতরাং এই টুল বক্স থেকে টাইপ টুলের সমস্ত অপশনগুলো এই টাইপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে যোগ হয়ে গিয়েছে। তো আমরা এটি পরবর্তীতে প্রজেক্ট করতে করতে শিখে যাব। তো এখানে টুল বক্স নিয়ে আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ শুধুমাত্র এই টুল বক্স, লেয়ার প্যালেট অথবা মেনু বারের মধ্যে আলোচনার মাধ্যমেই আমরা আমাদের এই টিউটোরিয়াল সিডিটি সীমাবদ্ধ রাখিনি, বরং প্রজেক্ট করতে করতে কিন্তু সমস্ত ব্যাপারগুলো আমরা শিখে যাব। এবং এর ডান পাশে আমরা যে লেয়ার প্যালেট দেখতে পাচ্ছি, এরকম আমরা ফটোশপে অসংখ্য লেয়ার পাবো, সেই লেয়ার প্যালেট পাবো। সেই লেয়ার প্যালেটে কিন্তু নতুন নতুন লেয়ার নিয়ে নিয়ে আমরা কাজ করব। তো এখানে এই লেয়ার প্যালেট ছাড়াও আরও বিভিন্ন কালার প্যালেট, হিস্ট্রি প্যালেট এগুলো আমরা পাবো পরবর্তীতে, এবং সেগুলো আমরা কিভাবে নিয়ে আসতে হবে এবং সেগুলো কিভাবে এই প্যালেটগুলো ব্যবহার করে নিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনে কাজ করব, সে বিষয়ে কিন্তু আমরা প্রজেক্টের মাধ্যমে ডিটেলস পরবর্তী অধ্যায়গুলোতে দেখিয়েছি। ধারাবাহিকভাবে সেটি আমরা প্র্যাকটিস করার মাধ্যমে ধীরে ধীরে শিখে নিব। তো টুলবক্সের সর্বনিচে আমরা যে দুটো কালার এখানে দেখতে পাচ্ছি, একটি লাল কালার এবং অন্যটি ব্লু কালার। উপরেরটি রয়েছে ফোরগ্রাউন্ড কালার এবং নিচে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই দুটো কালার বক্স নিয়ে কিন্তু আমরা ডিটেলস প্রজেক্টের মাধ্যমে বর্ণনা করেছি। তো এই সকল কালার কিন্তু আমরা পরবর্তীতে আমাদের যে কাজের ক্ষেত্রে অসংখ্যবার ব্যবহার হবে, এবং এই কালারের সাথে কিন্তু এই কালার প্যালেটের একটি গভীর সামঞ্জস্য রয়েছে। অর্থাৎ আমরা যখন নাকি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের টুলবক্সে এখানে যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এগুলো আমরা সিলেক্ট করব। অর্থাৎ এখান থেকে যখন আমরা একটি শেপ তৈরির জন্য রেক্টেঙ্গুলার টুল থেকে আমরা যখন এলিপ্টিক্যাল মার্জিন টুলটি সিলেক্ট করব, তো সিলেক্ট করে আমরা যখন লেয়ার প্যালেট থেকে নতুন করে একটি লেয়ার অলরেডি নিয়ে নিচ্ছি, ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করার মাধ্যমে। এবার আমরা যখন এটি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে আমরা এটিকে এখন কালার দিয়ে ফিল করতে যাচ্ছি। সুতরাং ফিল করার জন্য এখানে লাল কালার এবং এখানে ব্লু কালার রয়েছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে লাল কালার দিয়ে আমাদের এটিকে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ যেই কাজটি আমরা করতে যাচ্ছি সেটি যদি সলিড 100% লাল কালার নিয়ে কাজটি করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেন বাকেট টুলটি ক্লিক করে আমরা কিন্তু এখানে লাল কালার যদি ঢালি, এখান থেকে আমরা কালার পিকারে অরিজিনাল লাল কালারটি দেখতে পাচ্ছি না, বাট আপাতত দৃষ্টিতে এটি লাল মনে হচ্ছে। তো আমরা লাল কালারটি ঢাললাম, কিন্তু আমাদের এরকম মনে হতে পারে যে আমরা সলিড লাল কালারটি পেয়ে গেছি, আমাদের কাজ করার শেষ, অর্থাৎ লাল কালার প্রয়োগ শেষ। অর্থাৎ আমরা যে ডিজাইনের প্রয়োজন আমরা যে কালারটি ব্যবহার করতে চেয়েছি সেই ডিজাইনের জন্য আমরা আমাদের নির্দিষ্ট সলিড লাল কালারটি পেয়ে গেছি, সুতরাং আমাদের কাজটি শেষ। আসলে কিন্তু তা নয়। আসলে এই কালারের বিষয়টি অত্যন্ত জটিল, সুতরাং এই কালারের বিষয়টি আমাদের আরও পরিষ্কারভাবে আমরা আমাদের প্রজেক্টে দেখিয়েছি। অর্থাৎ কোনো সলিড কালার পেতে হলে কিন্তু আমরা এখান থেকে যে ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালারে সিলেক্ট করে কিন্তু আমরা সলিড কালার পাবো না। যদিও আপাতত দৃষ্টিতে এটি সলিড মনে হচ্ছে, বাট এটি যখন প্রেস থেকে বের হয়ে আসবে তখনই ধরা পড়বে যে আমাদের ভুল ছিল কালার নির্বাচনে। সুতরাং কালার নির্বাচনের ক্ষেত্রে আমরা উইন্ডো মেনুতে চলে যাব এবং এখান থেকে কালার প্যালেটটি নিয়ে আসব। কালার প্যালেটটি নিয়ে এসে আমরা এখানে যেই মুডের জন্য আমরা ডিজাইনটি তৈরি করব, অর্থাৎ আমরা যদি ডেস্কটপ প্রেজেন্টেশনের জন্য তৈরি করি তাহলে RGB মুড আমরা রাখবো। আর যদি না রাখি, অর্থাৎ আমরা যদি সেটিকে আমাদের প্রিন্টিং প্রেজেন্টেশনের জন্য তৈরি করি, তাহলে এখান থেকে চেঞ্জ করে আমরা সিমাইক মুড সিলেক্ট করে দিব, এবং সিমাইক মুড থেকে আমরা নির্দিষ্ট এই সিমাইক সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাকের মান আমরা এখান থেকে নির্ধারণ করে দিয়ে কিভাবে নতুন নতুন সলিড কালার পাওয়া যায় সেটি আমরা কালার মোড অধ্যায়ে ডিটেলস বর্ণনা করেছি। এবং RGB কালারও একইভাবে সলিড RGB পেতে হলে এখানে RGB রেড, গ্রিন, ব্লু এর মান কি হবে সেটি, এবং এটির মান কত কি করলে সলিড কালার পাওয়া যাবে এবং কিভাবে কালার তৈরি করা যেতে পারে সেটি আমরা কালার অধ্যায়ে ডিটেলস বর্ণনা করেছি। সুতরাং আমরা আপাতত এই অধ্যায়ে এতটুকু সীমাবদ্ধ রেখে আমরা পরবর্তী অধ্যায়গুলো কিন্তু আমরা প্রজেক্ট করার মাধ্যমে সমস্ত জিনিসগুলো ধারাবাহিকভাবে ক্রমে ক্রমে শিখে যাব।